হেয়ার ট্রান্সপ্লান্টের কথা তো আমরা অনেকেই ভাবছি যে দেখতে খারাপ লাগছে বা চুলটা উঠে গেছে সেই কারণে আমাদের ট্রান্সপ্লান্ট করালে সেক্ষেত্রে চুলটা অনেক দেখতে ভালো লাগবে এবং লুকটা সুন্দর আসবে। তো আমরা যেহেতু প্রত্যেকেই চাইছি করাতে, কিন্তু আমাদের কাছে প্রশ্ন হয়ে যায় যে আমরা কোথা থেকে করাবো বা আমাদের এর জন্য কি প্রিপারেশন নিতে হবে? সেই ক্ষেত্রে গিয়ে মানুষ আটকে যায়। তো দেখুন, তো একটা সাধারণ মানুষের কাছে যেমন পয়সার ব্যাপারটা তো রয়েইছে। যেমন একটা এই ট্রান্সপ্লান্ট করাতে গেলে একটা মিনিমাম প্রচুর একটা খরচা রয়েছে। একটা সাধারণ ঘরের মানুষের কাছে এটা প্রচুর খরচাই বলা চলে। তো যেহেতু একটা প্রচুর খরচা রয়েছে, তারপরে কিন্তু আরেকটা জিনিস রয়ে যায়, যেটা আমরা পয়সা তো জোগাড় করে ফেললাম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বুঝতে পারি না বা ঠিক করতে পারি না, সেটা হচ্ছে যে আমি কার কাছ থেকে করাবো, কোন ডাক্তারের কাছ থেকে করাবো বা তার জন্য আমাকে কিরকম প্রিপারেশন নিতে হবে বা আমাকে কি করতে হবে, কতদিন রেস্টে আমাকে থাকতে হবে। এই সবকিছু কিন্তু মানে এর জন্য কিন্তু অনেকে আটকে যায়। তো বন্ধুরা, সেইসবে আর চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমি যেহেতু নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক সলিউশনটা বলতে পারবো এবং কি করলে বা কোন সুবিধা বা কোন অসুবিধাগুলো সবকিছু কিন্তু আজকে ডিটেইলসে ভিডিওর মাধ্যমে আরেকবার জানাবো। দেখুন, অ্যা যেহেতু আমি নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, আমার অলমোস্ট প্রায় ১০ মাস কমপ্লিট হয়ে গেল। তো ১০ মাসে আমার ১ম এ রেজাল্টটা দেখায় যে রেজাল্টটা কেমন এসেছে। দেখুন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার পুরো সম্পূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট। এই সামনে থেকে যে চুলটা দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখুন আমার কিন্তু এই অবধি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল। এইখানটা কিন্তু হয়নি। তো সেই কারণে এইখানটা ফাঁকা লাগতেই পারে। ঠিক আছে? এইখানটা কিন্তু ফাঁকা লাগছে। তো দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো দেখুন, বাকি এই যে এইগুলো কিন্তু আমার পুরো হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল। এইগুলো কিন্তু ট্রান্সপ্লান্ট করা চুল। তো আ আমার হচ্ছে আগের ছবি দেখতে পাচ্ছেন যে দেখুন, আগের ছবি দেখতে পাচ্ছেন যে আগে কিরকম লাগছিল বা আগে কিরকম আ পজিশন ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো আগের থেকে কিন্তু লুক অনেকটা বেটার এসেছে। বাট অন্যদের তুলনায় অন্যদের রেজাল্ট যতটা ভালো আসে, আমার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ততটা ভালো আসেনি। অনেকটা কিন্তু আ মানে আমার চুল কি হয়েছিল, যখন আমি ফার্স্ট হেড ওয়াশ করেছিলাম, মানে ১ম ১০ দিন পর যে হেড ওয়াশটা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তখন আমার চুল অনেকটা উঠে চলে গেছিল। এবং আ তারপরে ধরুন আমি টুপি ব্যবহার করেছিলাম। টুপির মধ্যে কি হচ্ছে, আমার প্রায় দেখতাম যে প্রতিদিন ৩টে ৪টে করে চুল উঠতে শুরু হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো? যে আমাদের মাথার মধ্যে চুল থাকে অগন্তি। তো সেখানে কিন্তু চুলের কোনো মানে গোনা যায় না। এরকম টাইপের একটা ব্যাপার থাকে যে এত চুল গোনা সম্ভব নাকি, বা এতগুলো চুল কতগুলো আছে বলা যায় নাকি? অ্যাকচুয়ালি আসলে কিন্তু চুল গোনা যায়, চুল গোনা সম্ভব। তো সেক্ষেত্রে কি হয়, যেমন ধরুন আমার যেহেতু চুলের প্রবলেম, আমার হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি করিয়েছি। তখন কি হয় যে আপনি যখন চুলের জন্য এত টাকা খরচা করছেন, তখন কিন্তু আপনার একটা চুলের প্রতি আপনি কিন্তু ধ্যান রাখছেন বা খেয়াল রাখবেন। এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। কারণ হচ্ছে একটা চুল কিন্তু আপনার কাছে তখন ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো আমার কাছেও ঠিক সেরকমই। তো যখন আমি টুপি পরতাম, ১০ দিন পর হেড ওয়াশ করতে পেরেছি। তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম। ডাক্তারকে জিজ্ঞেস করার পরেও যখন আমাকে বলেছিল যে টুপি তুমি বা হেলমেট ব্যবহার করতে পারবে। তো তখন আমি হেলমেট ব্যবহার করার পর বা হেলমেট তো আমি খুবই কম ব্যবহার করেছি। হয়তো ২ থেকে ৩ বার ব্যবহার করেছি। আর আমি টুপি ব্যবহার করতাম। তো টুপির ক্ষেত্রে কি হতো, মানে দেখতাম যে প্রতিদিন ৩টে ৪টে কি ৫টা এরকম করে টুপির মধ্যে কিন্তু চুল উঠতে থাকতো। এবার কি হয় যে চুল যতক্ষণ না আ ওটা ইমপ্ল্যান্ট হয়ে বা নিচের অ্যা যে নাস রয়েছে তার সাথে জুড়ে যাচ্ছে বা ভালো করে ইমপ্ল্যান্ট হয়ে যাচ্ছে, তো ততক্ষণে কি হয়, তার আগে কিন্তু আলগা থাকে। একটু টান পড়লেই কিন্তু উঠে যাবে। যেমন এইগুলো হচ্ছে আমার এখন অনেকটা শক্ত হয়ে গেছে। এবার টান মারলে কিন্তু মানে এমনিতে উঠবে না। টান মারলে তো উঠেই যাবে। অরিজিনাল চুলই উঠে যাচ্ছে। আর এটা তো ধরুন ট্রান্সপ্লান্ট করা চুল, তো উঠেই যেতেই পারে। এটা কোনো ব্যাপার না। তো তো বন্ধুরা, বলে রাখি যে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেশনাল ভিডিও বানাতে সাহায্য করে। তো সেহেতু কি হবে যে আপনাদেরকে অনেক কিছু তথ্য আরও দিতে পারবো, আরও ভিডিও বানাতে পারবো, যাতে আপনাদের অনেক সুবিধা হয়। আমি চাইছি যে যারা আমার ভিডিও দেখেন, তাদের মনের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। আমি উত্তর দিই, হয়তো একটু দেরি হয়ে যায়। তো তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ সবসময় দেয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেইজন্য একটু দেরি হয়ে যায়। দেরি হওয়ার ফলে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। যদি কারো মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। কারণ হচ্ছে যে আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্টের কথা ভাবি বা
এবার আমি যখন ভাবি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, আমি অনেকের ভিডিও দেখতে শুরু করি, তখন কিন্তু আমি এমন কাউকে পাইনি যে যাকে আমি কমেন্ট করে জিজ্ঞেস করলাম বা সে আমাকে পরের দিন উত্তর দিল, বা যে আমার এই প্রবলেমটা হচ্ছে। কারণ ভিডিওর মাধ্যমে না প্রত্যেকটা মানে মনের মধ্যে যে প্রশ্ন, সেগুলো কিন্তু সব আমরা কমপ্লিট উত্তর পাই না ভিডিওর মাধ্যমে। তো অনেক রকম মনের প্রশ্ন পড়ে, একটা ছোট্ট মানে ছোট্ট থেকে ছোট্ট অবধি প্রশ্ন যদি আসে তো আপনি আমাকে করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেবো। তো আমার ভিডিও আমি যখন মানে দেখতে শুরু করি অন্যদের ভিডিও, সে সময় কিন্তু আমি এমন কাউকে পাইনি যে যে তার থেকে আমি জিজ্ঞেস করব বা আমাকে পরের দিন উত্তর দেবে। আমি অনেকে কমেন্ট করেছি, তারা কিন্তু আজ অব্দি এখনো উত্তর দেওয়ার সময় পায়নি। হয়তো সময় হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে এটা ভীষণ একটা ভালো ব্যাপার যে আপনি আমাকে কমেন্ট করুন। আমি কিন্তু আজ না হলে কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তরশু আমি উত্তর দেবই। একদম 100% গ্যারান্টি। একটু লেট হয়ে যায় ঠিক আছে, কিন্তু আমি অ্যান্সার অবশ্যই দেবো। তো আমি চাইবো যে আপনারা এই ভিডিওগুলো দেখুন। এবং তো বন্ধুরা দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের কথা যখন আমরা প্রথমেই ভাবছি, মাথার মধ্যে আসছে, তখন আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে টাকা। যে কোথায় কত টাকা নেবে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, সেইটা মনের মধ্যে প্রশ্ন আসে এবং তারপরে টাকার গল্পটা চলেই আসে। যেহেতু আমরা সাধারণ ঘরের মানুষ, কারণ আমাদের কাছে 50,000 1 লাখ টাকা প্রচুর বড় একটা অ্যামাউন্ট। সেই জন্য কি হয় যে আমাদের দেখতে হয় যে কার কাছে গেলে আমরা ভালো পাবো বা কার কাছে গেলে আমাদের কম পয়সায় হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি। দেখুন, একটা সিম্পল ব্যাপার আপনাদেরকে বোঝাই। একটা জামা, একটা জামা যদি আপনি দোকানে কিনতে যান, একটা হচ্ছে 100 টাকার জামা, আর একটা হচ্ছে 500 টাকার জামা, বা 500 টাকা ছাড়েন, 200 টাকার জামা। এক্সাম্পলের জন্য কমিয়ে দিলাম, 200 টাকার জামা। একটা 200 টাকার জামায় একটা যেরকম কোয়ালিটি থাকে, ধরুন একটা কাপড় বা সুতোর যে কোয়ালিটিটা থাকবে, 100 টাকার সুতোয় কিন্তু 100 টাকার জামায় কিন্তু সেই সুতোটা কিন্তু থাকবে না। হ্যাঁ থাকবে, একটু কম বেশি থাকবে, অবশ্যই থাকবে। তো এক্ষেত্রে কি হয়, যখন আপনি দামটা দেখছেন যে এর কাছে কম বা ওর কাছে বেশি, তো তখন কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু কোয়ালিটি তখন কমে আসে। হয়তো আপনার একটা ছুঁচ যদি ব্যবহার করে, দেখা গেল একটা 10 টাকার ছুঁচ। তো একটা 10 টাকার ছুঁচ যদি আপনাকে ব্যবহার করে, যখন আপনি সেই ওর থেকে কিন্তু রেটটা কমে করাতে চাইছেন বা পয়সা কমে করতে চাইছেন, তখন কিন্তু আপনাকে সেই 10 টাকার ছুঁচটা ব্যবহার করবে না ওরা। ওরা কিন্তু 6 টাকার ছুঁচটা, মানে 6 টাকা দাম যেটা, সেই ছুঁচটা আপনাকে ব্যবহার করবে। এর মধ্যে কি হয় যে ক্ষতি কিছুই নেই। কোনো ক্ষতি বা কোনো ফারাক কোনো কিচ্ছু না। এর মধ্যে শুধু হচ্ছে যে ব্র্যান্ডের বা কোম্পানির ফারাকটা হয়ে যায়। একটা কি হয়, যেমন ব্র্যান্ডেড মাল আপনার মধ্যে যে ধরুন একটা ইনজেকশন দেবে। একটা ধরুন ব্র্যান্ডেড মালের মধ্যে আর একটা লোকাল মালের মধ্যে যেরকম একটা ফারাক থাকে, মানে আপনাকে যে দিচ্ছে এর মধ্যে কোনো ইনফেকশন কোনো ব্যাপার নয়, বা এখানে হয়তো কোনো রকম যে কোনো সাইড এফেক্টের ব্যাপার, সেইসব কোনো কিচ্ছু না। শুধু হচ্ছে একটা ব্র্যান্ডের ফারাক হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটা ছাড়া আর কোনো কিছু ফারাক হয় না। এবার দেখুন, রেট যখন আপনি ধরুন এখনকার দিনে যেমনটি যে চলছে, অনেকে হেয়ার ট্রান্সপ্লান্ট কি হচ্ছে যে প্রচুর দাম নেয়। ঠিক আছে? তো যেমন হচ্ছে 10 টাকা থেকে শুরু, আমি যতদূর জানি বা আমি যত যত ডক্টরের কাছে গেছি, আমি দেখেছি যে আমাকেও বলেছে এমনকি। তো 10 টাকা থেকে শুরু হয় এক একটা গ্রাফ পিছু। তো এক একটা গ্রাফ বলতে মানে একটা চুল আপনার পেছন দিক থেকে তুলে সামনে বসাবে, তার জন্য 10 টাকা সে চার্জ নেবে। তো 10 টাকা থেকে শুরু হয়। এবার কি হয়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 70, 80, 100, 150 এরকম ভাবে চলতে থাকে। এবং এই রেটগুলো কিরকম হয়, একটা হচ্ছে জায়গার ভ্যালু হিসাবে হয়। আপনারা তো জানেন, ধরুন একটা গ্রামে কোনো জিনিস যদি 5 টাকা হয়, সেটা শহরে গিয়ে হয়ে যায় 10 টাকা। তো সেই জায়গার ভ্যালু হিসাবে হয়। আর একটা হচ্ছে যে ডাক্তারের কোয়ালিটি হিসাবে হয়, যে সে কিরকম কাজ করেছে বা তার কত বছর ধরে তিনি কাজ করছেন, তার অভিজ্ঞতা কতটা আছে এবং তার কাছে যারা করিয়েছে তাদের রেজাল্ট কেমন এসেছে, সেই সবের ওপর কিন্তু সে নির্ভর করে। এখনকার দিনে মিনিমাম আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যান, মিনিমাম আপনাকে কিন্তু, যদি আমি এটা যেহেতু আমি দিল্লিতে থাকি, তো দিল্লির কথা যদি আমি বলি, তো দিল্লিতে মিনিমাম অলমোস্ট হয়তো 10 জায়গার মধ্যে আপনি 5 জায়গাতে কি 6 জায়গাতে পেয়ে যাবেন যে 10 টাকা করে আপনাকে করে দেবে। মানে এক গ্রাফ পিছু 10 টাকা করে আপনাকে করে দেবে। কিন্তু যদি এটা বাকি যে চারজন বা 5জন থাকছে, তাদের কাছে যায়, তারা কিন্তু চাইছে 20 টাকা, কেউ কেউ 27 টাকা, 30 টাকা বলছে, সেখান থেকে 27 টাকা বা 25 টাকা অবধি আসছে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি একজনের কাছে
এক ডক্টরের কাছে গেছিলাম, সেখানে কিন্তু 30 টাকা বলেছে, সে 25 টাকা অবধি নেমে এসেছে, এর কমে কিন্তু সে আসেনি। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে রেট কম বেশি ফারাক এইসবের ক্ষেত্রে কি হয় যে কোন ডাক্তার করছে, তার কোয়ালিটি কেমন আছে, তার অভিজ্ঞতা কেমন আছে, সেই সবের উপর নির্ভর করে। এবার ধরুন একটা কোনো একটা ছোট জায়গার মধ্যে করছেন, হয়তো কোনো একটা নার্সিং হোম যাকে বলা হয়, হয়তো সে দুই চারটে ঘর নিয়ে সে নার্সিং হোম খুলেছে, সে টুকটাক অপারেশন করছে, ধরুন তার কাছে করেন, তার কাছে দেখা গেলো যে খরচা হয়তো মিনিমাম ধরুন 100 টাকা। এবার সেইটাই যদি আপনি ধরুন বড় কোনো ডাক্তারের কাছে করাতে যাচ্ছেন বা বড় কোনো নার্সিংহোমে করাতে যাচ্ছেন, সেখানে কিন্তু খরচা তখন বেশি হয়ে যায়। এই জন্য কি বললাম যে ভ্যালু হিসাবে হয়, যেখানে যেরকম ভ্যালু সেই হিসাবে কিন্তু এর রেটটা তৈরি হয়। এবার আমি যেহেতু করিয়েছি ধরুন ডক্টর জয়ন্ত বাইনের কাছ থেকে, এখানে কিন্তু রেট হচ্ছে 20 টাকা গ্রাফট, মানে এক একটা চুলের গ্রাফট হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে। তো এবং এই কলকাতার মধ্যে কিন্তু অনেকের কাছেই এরকম 20 টাকা গ্রাফে কাজ করছে এবং খুব ভালো রেজাল্ট আসছে। তো আমি সেই জন্য বলবো, আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি করান অবশ্যই কিন্তু চাইবেন যে 20 টাকার গ্রাফের মধ্যে করাতেন, ওর কমে আসবেন না, ঠিক আছে। তো 20 টাকা যদি বলে, আপনি রিকোয়েস্ট করে দেখবেন, যে বলবেন যে আমি গরিব মানুষ, তো করাতে পারছি না করাতে, তো সেই জন্য অনেক কষ্টে টাকা জোগাড় করে এনেছি, তো দেখুন যদি একটু কম্প্রোমাইজ করে যদি কোনো রকম একটু ডিসকাউন্ট দিয়ে করানো যায়, এটুকু বলে দেখবেন, ঠিক আছে? তো বলে দেখতে তো অসুবিধা নেই। তো বলে দেখবেন যে তারপরে কি বলে দেখুন। সেখানে যদি আপনার ৳2 কমে কি ৳5 কমে, যেটুকু কমে সেটুকু কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। তো এটা আপনি কিন্তু রিকোয়েস্ট করে আপনি এটা অনুরোধ করে করতে পারেন। এক্ষেত্রে কিন্তু অনেক ডাক্তারকে আমি দেখেছি যে তারা কম করে, ঠিক আছে? তো আপনার সাথে কনট্যাক্ট করবে, তো বলবে আপনাকে। আমি চাইবো আপনারা সবসময় 20 টাকা রাফের মধ্যে করানোর চেষ্টা করুন। 20 টাকার করলে কিন্তু আপনারা মোটামুটি একদম ভালো কোয়ালিটি বা ভালো সবকিছু একটা সার্ভিস পাবেন। ঠিক আছে? তো এরপর আসছে যে ডাক্তার কিভাবে সিলেক্ট করবেন। দেখুন, ডাক্তার সিলেক্ট করতে গেলে আপনাকে ন্যা কারোর ভিডিও দেখতে হবে বা তার রেজাল্ট দেখতে হবে। এইভাবে কিন্তু ডাক্তার সিলেক্ট করা হয়। ঠিক আছে? যে বা ধরুন কোনো ডাক্তার করিয়েছে বা আপনি ভাবছেন যে আমি গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করব বা জানবো-টানবো এই করব। কিন্তু ওখানে গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না বা কিছু জিজ্ঞেস করতে পারবেন না। ঠিক আছে? আপনি ধরুন আপনি গেলেন ডাক্তারের কাছে, আপনি গিয়ে বলতে পারবেন যে আপনি কতগুলো সার্জারি করেছেন দেখান, বা আপনার কতগুলো রেজাল্ট কিরকম এসেছে সেইগুলো দেখান, বা আপনার কি সার্টিফিকেট আছে, বা আপনার কি ডকুমেন্ট বা কোন সার্টিফিকেট নিয়ে আপনি পড়াশোনা করেছেন বা কি করেছেন সেই সবগুলো দেখান। আপনি জিজ্ঞেসই করতে পারবেন না। ঠিক আছে? কারণ সেই সময়ও পাবেন না, সেই আপনার মানে আপনি যতই ভাবুন যে এইসব জিজ্ঞেস করবেন, কিন্তু কোনো কিছু হয় না। তো সেই জন্য কি হয় যে আপনি যেমন আমি করেছিলাম কি, আমি ভিডিও দেখেছিলাম। ঠিক আছে? তো ভিডিও দেখে, তো আমি যখন ডক্টরকে সিলেক্ট করি, ঠিক আছে? তো দেখি যে তার রেজাল্ট কতটা ভালো এসছে, বা সে কতগুলো সার্জারি করেছে, কত বছর ধরে কাজ করছে, এইগুলো আমি দেখেছি। যে তার রেজাল্ট কতগুলো ভালো এসছে বা খারাপ, তো দেখুন খারাপ তো কেউ দেখাবে না, ঠিক আছে? যে খারাপ যদি রেজাল্ট আসে তো কেউ কিন্তু দেখাবে না। তো যখন খারাপ রেজাল্ট দেখাবে না, তখন সবসময় যেগুলো ভালো সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখাবে বা শো করবে আপনাদের সামনে। যেকোনো যেকোনো ডাক্তারই। তো সেক্ষেত্রে তখন আপনারা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে দেখেই আপনাদের সিলেক্ট করতে হবে। এবার ধরুন যেকোনো ডাক্তারের কাছে, ধরুন কেউ গেছে, সে যতটা এক্সপেরিয়েন্স তার কাছে পাবেন, বা আ ধরুন কেউ যদি চেনাশোনা থাকে, বা আ কোনো ধরুন কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বন্ধুত্ব থাকে, সে হয়তো গেছে ওই ডাক্তারকে দিয়ে করিয়েছে ট্রান্সপ্লান্ট, সেখানে কিন্তু অনেক ভালো সে বলতে পারবে। ঠিক আছে? এই জিনিসগুলো হয়। এইভাবে কিন্তু ডক্টর সিলেক্ট করতে হয়। তো তাছাড়া এর এর মানে বাইরে আর কোনোভাবে সিলেক্ট করার কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে? যার কাছেই যাবেন সে বলবে আমিই বেস্ট এবং অন্যরা খারাপ। অন্যরা এই মাল এই, এই কোয়ালিটির করে, আমি এই কোয়ালিটি করি। আমার এই ডকুমেন্টস আছে, বা আমার কাছে এতগুলো হয়েছে, আমার কাছে বেস্ট রেজাল্ট এসেছে। সে কিন্তু সবসময় এইটাই বলবে। প্রত্যেকটা ডাক্তারকে আমি দেখেছি। তো এই কথাই বলে। সেটা এবার আপনার উপর নির্ভর করছে যে আপনি কার কাছে করবেন। ঠিক আছে? তো সেইটা সম্পূর্ণ কিন্তু আপনাকে নিজেকে ঠিক করতে হবে। দেখুন এরপর আসছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন। একটা হয় FUE টেকনিক, একটা হয় FUT টেকনিক। দুটো টেকনিকের মাধ্যমে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হয়। একটা খুব সংক্ষিপ্তের মধ্যে একটা আপনাদের বলে দিই যে FUT টেকনিক যেটা, সেটা কি হয়? ধরুন আপনার যে পেছনটা রয়েছে, পেছন থেকে ধরুন এই এতটা অংশ কাটবে, কেটে এর যে চামড়াটা, এই চামড়াটা কিন্তু তুলে নেবে।
ওর মধ্যে কিন্তু চুলের যে মানে গোড়াগুলো রয়েছে, এই চামড়াটা তুলে নেবে কেটে। তুলে নেওয়ার পর এবার ওপরের চামড়া আর নিচের চামড়া টেনে সেলাই করে দেবে। ধরুন যতটা হবে পেছনে, ধরুন এই এখান থেকে এই কানের গোড়া থেকে আপনার এই কানের গোড়া অবধি, এটা কিন্তু আপনাকে এখানটা টেনে সেলাই করে দেবে এবং ওই জায়গাটা কিন্তু সেলাইয়ের দাগটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। একটা দেখতে, যখন চুল বেশি থাকে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনার চুল কম থাকবে বা ন্যাড়া হবেন, তখন কিন্তু দেখতে একটা মানে বীভৎস টাইপের ব্যাপার লাগবে বা খুবই একটা খারাপ ব্যাপার লাগবে। তো সেই জন্য আমি চাইবো যে সবসময় আপনারা FUE টেকনিকে করার চেষ্টা করুন। FUT টেকনিক একদমই যাবেন না। কারণ হচ্ছে ওটা খুবই একটু দেখতে খারাপ লাগে। কথায় বলে যে FUE টেকনিকের থেকে FUT টেকনিকে কিন্তু রেজাল্ট ভালো আসে। কিন্তু ডক্টররাও বলে যে দুটোতেই সমান আসে, কোনোটা ভালো খারাপেরও ব্যাপার নয়। ঠিক আছে? আর FUT টেকনিকে করলে কি হয়, গ্রাফটা বেশি পাওয়া যায়। এক জায়গা থেকে গ্রাফটা অনেকগুলো পাওয়া যায়। মানে প্রত্যেকটা গ্রাফ কিন্তু তুলে কাজে, ধরুন আপনার এইখান থেকে এই চামড়াটুকু তুললো। ঠিক আছে? এই চামড়াটুকু যখন তুলে ফেললো, তখন ওর মধ্যে থেকে কিন্তু প্রত্যেকটা গ্রাফ কিন্তু তুলে ফেলতে পারবে। মানে নিতে পারবে। ঠিক আছে? আর যখন আপনার FUE টেকনিকে করছেন, তখন কিন্তু এইখান থেকে ধরুন এই এরিয়াটায়, এই এরিয়াটা যদি চুলটা নেয়, তখন কিন্তু এখান থেকে প্রত্যেকটা গোড়া কিন্তু তুলতে পারবে না। একটা গোড়া তুললে তার পাশে একটুখানি গ্যাপ দিয়ে তারপরে আবার আরেকটা গোড়া তুলতে পারে। এইভাবে কিন্তু করতে হয়। তো তাহলে কি হবে যে পরবর্তী ক্ষেত্রে তখন কিন্তু এখানে চুলটাও কিন্তু বজায় রয়ে যাবে। তো দেখতে কিন্তু নরমাল লাগবে বা এখানে চুলটা কিন্তু পাতলা মনে হবে না। সেই জন্য কিন্তু এরকম হয়। তো আমি চাইবো সবসময় আপনারা FUE টেকনিকে করার চেষ্টা করুন। FUE টেকনিকে করলে কি হবে যে ধরুন কি হবে যে শুধু গোড়াগুলো তোলা হবে। ঠিক আছে? আপনাকে ধরুন উম যে ন্যাড়া করিয়ে সেখান থেকে শুধু গোড়াগুলো তোলা হবে। গোড়াগুলো তুলে আপনার এখানে বোনা হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে, ধরুন ১ম টা কদিন একটুখানি খারাপ লাগবে দেখতে। তারপর যখন ওষুধ লাগাবেন, ঠিক আছে? তো ওষুধ লাগানোর ফলে ধীরে, ধীরে কিন্তু এই জায়গাগুলো একদম নরমাল হয়ে যাবে। যেমন যেমন হচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে এই দেখুন। তো একদম নরমাল হয়ে গেছে। ঠিক আছে? তো আপনাদের আমি ঘুরে পেছনটা দেখাই। ঠিক আছে? দেখুন আমার পেছনটা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু চুল নেয়া হয়েছে। কিন্তু এখন দেখুন বোঝাও যাচ্ছে না। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না FUE টেকনিকে করলে। ঠিক আছে? তো FUE টেকনিকে করলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আমি সেইজন্য চাইবো যে সবসময় আপনারা FUE টেকনিকে করার চেষ্টা করুন। ঠিক আছে? কারণ FUE টেকনিক হচ্ছে অনেকটা সেফ মনে করা হয় এবং আ কি হয় যে FUT টেকনিকে করলে একটা রিস্ক থাকে বা একটা আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে যে এখানে দাগ রয়ে যাবে সারা জীবনের ব্যাপার। তো সেইসব ক্ষেত্রে এইগুলো কিন্তু FUE তে এগুলো হয় না। মানে যেমন হচ্ছে আমার দেখুন এখান থেকে এই দাড়ি থেকে কিছু চুল নেয়া হয়েছিল। ঠিক আছে? তো এইখানে দেখুন মানে চুল নেওয়া হয়েছিল। এখানে কিন্তু ছোট, ছোট হালকা, হালকা দাগ রয়েছে। অনেকে বলে যে দাগ থাকে না। কিন্তু ছোট, ছোট হালকা, হালকা দাগ রয়েছে। তো দাগ থাকার এটা মানে একদম বিন্দু, 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 বিন্দু। তো এটা কোনো ব্যাপার না। ঠিক আছে? এটা কোনো দেখতেও খারাপ লাগবে না যদি যাদের ধরুন দাড়ি রয়েছে, দাড়ি বেরিয়ে গেলে তো অটোমেটিক ঢাকা পড়ে যাবে। এটায় কিন্তু কোনো রকম খারাপ লাগবে না। তো আপনারা সেজন্য সবসময় FUE টেকনিকে করবেন। ঠিক আছে? তারপরে ধরুন যে আরেকটা আমি ভিডিওর মাধ্যমে আগে বলেছি আমি যে আপনারা সবসময় একটা জিনিস কিন্তু ডাক্তারকে বলবেন যে যেখানে দেখাতে যাচ্ছেন বা ট্রান্সপ্লান্ট করাবেন ভাবছেন, সেই ডাক্তারকে কিন্তু বলবেন যে এটা সম্ভব হয় না যদিও, তো আপনি বলবেন, তবু বলবেন, রিকোয়েস্ট করে দেখবেন যে আমি কিন্তু আপনাকে দিয়ে ইমপ্ল্যান্ট করাতে চাই। ইমপ্ল্যান্টটা হচ্ছে সবথেকে মেইন জিনিস। ইমপ্ল্যান্ট যদি ভালো হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে। ইমপ্ল্যান্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট খারাপ চলে আসবে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো সেইজন্য আমি চাইবো যে আপনারা যে ডাক্তারের কাছে দিয়ে করাবেন সেই ডাক্তারকে অবশ্যই বলবেন যে আমি কিন্তু আপনাকে দিয়ে ইমপ্ল্যান্ট করাতে চাই। তো কি হয় ডাক্তাররা মানে ধরুন উনার আন্ডারে হয়তো ৪-৫ টা বা হয়তো ২-৪ জন ডক্টর রয়েছে তারা কাজ করছে। উনি হচ্ছে হেড। উনি হেড, এবার উনি ডিরেকশন দিচ্ছেন যে এইভাবে করো, এইভাবে করো। তারা কিন্তু কাজ করছে। ঠিক আছে? এইভাবে কিন্তু কাজ হয়। বা অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদেরকে অ্যাসিস্ট্যান্টের কাজ দিয়ে দিল। এইগুলো, এইগুলো করো। এরকমই কিন্তু কাজ হয়। আর কিন্তু আপনারা অবশ্যই এটা বলবেন। ঠিক আছে? বলে দেখবেন কি বলছে তারপরে শুনবেন। যে আমি কিন্তু আপনাকে দেখে আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে? তো আমি আপনাকে দিয়ে ইমপ্লান্ট করাতে চাই। এটা কিন্তু অবশ্যই মনে করে বলবেন। ঠিক আছে?
তো দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কিন্তু সেরকম আর কোনো রকম অসুবিধা নেই। ১০ দিন পর হেড ওয়াশ হয়। ৩ দিন পর আপনার ব্যান্ডেজ খোলা হবে। যে হ্যাঁ, ৩ দিন পর যেতে হবে আপনাকে ব্যান্ডেজ খুলতে, সেটা আপনি বাড়িতেও খুলতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। ১০ দিন পর আপনাকে হেড ওয়াশ করতে, আপনি সার্ভিসিং করতে ডক্টরের কাছেও যেতে পারেন। ঠিক আছে? এটা কিন্তু একদম ফ্রি কস্ট থাকে। তো আপনি এগুলো আগে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে? আর তারপরে হচ্ছে ধরুন যে ১০ দিন পর যখন হেড ওয়াশ সেটা আপনিও বাড়িতেও করতে পারেন। ঠিক আছে? তো কোন শ্যাম্পু দিয়ে করবেন হেড ওয়াশ সেই সব কিন্তু আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে? তো আমি দিল্লিতে যতগুলো আমি ডক্টরের কাছে গেছি সবার কাছেই কিন্তু অ্যা ৩ টে কি ২ টো কি ৪ টে কি ৫ টা করে পিআরপি ফ্রি। মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে ৪ টে কি ৪ টে করে পিআরপি কিন্তু ফ্রি দিচ্ছে। ঠিক আছে? সবাই দিচ্ছে। ৪ টে ৫ টা করে পিআরপি ফ্রি দিচ্ছে। মানে ওইটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। এর জন্য কিন্তু আপনাকে পরে কোনো রকম পয়সা দিতে হবে না। কিন্তু আমি কলকাতায় যেহেতু করিয়েছি, তো কলকাতায় করিয়েছি আমি জিজ্ঞেস করেছিলাম। তো বলল যে, "না এখানে কোনো মানে ফ্রি পিআরপি হবে না, দেয়া যাবে না।" ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা জিজ্ঞেস করে নেবেন অবশ্যই যেখানেই করান যে, মানে পিআরপি কি ফ্রিতে দেবে ২ টো ৩ টে সেটা কিন্তু অবশ্যই দিলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে। কারণ একটা সিঙ্গেল টিউব পিআরপির দাম নেয় ৳১,৫০০। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যে এটা অবশ্যই মনে করে জিজ্ঞেস করতে যে পিআরপি ফ্রি আছে কিনা। ঠিক আছে? তো থাকলে তো অবশ্যই ভালো, না থাকলে কিন্তু আপনাদের একটা সিঙ্গেল টিউব পিআরপি কিন্তু মানে ৳১,৫০০ করে লাগবে। আপনাকে ধরুন আমার যেমন গ্রেড একদম 7 বালনেস বলা চলে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে ডবল টিউব পিআরপি নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ৳৩,০০০ করে একটা পিআরপিতে যাবে। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমরা যেহেতু আ মানে পয়সার কথাটা আমরা ভাবি, ঠিক আছে? অনেকটাই। কারণ আমাদের কাছে টাকাটা অনেক বেশি একটা মূল্যবান। কারণ যেহেতু এতগুলো টাকা। তো সেইজন্য দেখবেন যে চেষ্টা করে বলে যতটা সম্ভব হয় কম করার জন্য। ঠিক আছে? যদি আপনার ৳১০ কমে বা ৳১০০ কমে সেটাই আপনার লাভ। ঠিক আছে? এটা চেষ্টা করে দেখবেন যদি হয়। আর তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গেলে ধরুন আপনি বেশি ভিডিও দেখুন। ঠিক আছে? এতে ভয়ের কোনো কারণ নেই। বা এতে কোনো সাইড এফেক্টও হয় না। ডাক্তারও 100% মানে গ্যারান্টি দিচ্ছে যে এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না। ঠিক আছে? কিন্তু আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমি দিল্লিতে অনেক ডাক্তার আমাকে বলেছে যে 100% গ্যারান্টি সহকারে কিন্তু চুল আসবে। যতদিন না মানে চুল আসছে তারা কিন্তু আপনার দায়িত্বটা নেবে। ঠিক আছে? তাদের দায়িত্ব হচ্ছে আপনাকে কিন্তু 100% রেজাল্ট দেবে। বলে দিচ্ছে এটা কিন্তু। কিন্তু কলকাতায় যেখানে আমি করিয়েছি এই ডক্টর জয়ন্ত বাইনের কাছে, এ কিন্তু কোনো রকম গ্যারান্টি দেয়নি। ঠিক আছে? বলেছে তো এর কোনো রকম গ্যারান্টি হবে না। ইনি কিন্তু আমাকে বলে দিয়েছিলেন। তো এটাও আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। দেখুন আপনি অ্যা অ্যা যখন যাবেন ডাক্তারের কাছে, ঠিক আছে? আপনার মনের মধ্যে যা প্রশ্ন, দরকার হলে যদি ভুলে যান তো খাতায় লিখে নিয়ে যান। ঠিক আছে? যে এই প্রশ্নগুলো করবেন। কারণ টাকা দেবেন আপনি তো লজ্জা শরম ওসব ছাড়ুন, ঠিক আছে? তো আপনার যা মনের মধ্যে প্রশ্ন সেই সবকিছু যদি ভুলে যান আপনি কাগজে লিখে নিয়ে, ঠিক আছে? যান, গিয়ে সেই সবকিছু প্রশ্ন আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে? মনের মধ্যে যে কোনো রকম যদি প্রশ্ন থাকে সে সবকিছু আপনাকে ডাক্তারকে জিজ্ঞেস করার আপনার অধিকার আছে। তো আপনি এইসব জিজ্ঞেস করবেন ১ম এই। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অনেকটা ইজি হবে বা আপনাদের খরচার কথাটাও বললাম অনেকটা কম হবে। ঠিক আছে? তো এইসব ব্যাপারগুলো কিন্তু দেখবেন। আর দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট এর পরে আর কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে? তো এবার যে ওষুধ দেয় সেইসব ওষুধগুলো খেতে হবে। তো কি ওষুধ দেয় সেগুলো কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই বললাম। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত যদি কোনো রকম মনের মধ্যে প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই এবং হয় একটু দেরি হয় কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই বা আপনারা যদি চান যে কোনো বিষয়ের উপর একটা ভিডিও বানাতে সেই সব বিষয়ের উপরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওতে অ্যা অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আরেকটা জিনিস বলে রাখি যে ভিডিওতে আপনারা কোথা থেকে দেখছেন বা কোথায় করাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে?